মাননীয় স্পিকার, আমরা আজ এমন এক বাজেট নিয়ে আলোচনা করছি যে বাজেট উপস্থাপন করা হয়েছে একটি কঠিন অর্থনৈতিক বাস্তবতায়। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের অর্থনীতি জনগণের হাত থেকে সরে গিয়ে একটি মাফিয়া গোষ্ঠীর হাতে বন্দী হয়েছিল। ব্যাংকিং খাতে লুটপাট, উন্নয়ন প্রকল্পে অস্বাভাবিক ব্যয়, খেলাপি ঋণ, সিন্ডিকেট, কর ফাঁকি, অর্থপাচার এসব মিলিয়ে অর্থনীতির ভিত একদম ধ্বংস করে দিয়ে গেছে। অর্থনীতি শ্বেতপত্রে উঠে এসেছে 2009 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় $234 বিলিয়ন পাচার করেছে, বছরে যা গড়ে $16 বিলিয়ন। এই টাকা যদি দেশে থাকতো, কত স্কুল কলেজ হতো, কত হাসপাতাল হতো, কত তরুণের কর্মসংস্থান হতো, কত কৃষক তার ন্যায্য সুবিধা পেতে পারতেন। এরপর অকার্যকর জবাবদিহীন অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থনীতিতে আস্থা ফেরেনি, নতুন বিনিয়োগ কাঙ্ক্ষিতভাবে আসেনি, বেসরকারি খাতে ঋণ প্রবাহ দুর্বল ছিল, মানুষের ক্রয় ক্ষমতা ও কর্মসংস্থান কমেছে। এই কঠিন বাস্তবতার মধ্যে 2026-27 সালের অর্থবছরের এই বাজেট আমাদের সামনে আশার আলো নিয়ে এসেছে। এটি শুধু আয় ব্যয়ের হিসাব নয়, এটি ভাঙ্গা অর্থনীতিকে মেরামত করার বাজেট, মানুষের আস্থা ফেরানোর বাজেট এবং লুটপাটের অর্থনীতি থেকে জনগণের অর্থনীতিতে ফেরার বাজেট। দেশের দলনিরপেক্ষ অর্থনীতিবিদ, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা এই বাজেটকে একটি চিন্তাশীল বাজেট বলে আখ্যা দিয়েছেন। এমন একটি চিন্তাশীল ও গণমুখী বাজেট দেওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই ধন্যবাদ। মাননীয় স্পিকার, একটি বাজেট তখনই গণমুখী হয় যখন সেখানে মানুষের জীবন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা গুরুত্ব পায়। এবারের বাজেটে আমরা সেটিই দেখেছি। শিক্ষা খাতে বরাদ্দ 87,206 কোটি টাকা থেকে বাড়িয়ে 1,36,606 কোটি টাকা করা হয়েছে, অর্থাৎ পূর্বের বাজেট থেকে 56% বাড়ানো হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণে বরাদ্দ 35,477 কোটি টাকা থেকে বাড়িয়ে 69,409 কোটি টাকা করা হয়েছে, যা আগের বাজেট থেকে প্রায় দ্বিগুণ। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 1,44,338 কোটি টাকা, যা আগের বাজেটের চেয়ে প্রায় 14% বেশি। এই সংখ্যাগুলো প্রমাণ করে এই বাজেটের কেন্দ্রবিন্দুতে আছে মানুষ, মানুষের শিক্ষা, মানুষের স্বাস্থ্য, মানুষের নিরাপত্তা। তবে আমি এটিও বলতে চাই, শুধু বাজেট বাড়ালেই হবে না, সঠিক মানুষ যেন সঠিক সুবিধা পায়, সঠিক জায়গায় যেন টাকা খরচ হয়, দুর্নীতিবাজরা যেন জনগণের টাকা ছুঁতে না পারে, সেটি নিশ্চিত করতে হবে। শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে, এখন দরকার ভালো শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতির সুযোগ। আমাদের তরুণ প্রজন্মকে শুধু পরীক্ষার খাতায় নয়, জীবনের মাঠেও সফল করে গড়ে তুলতে হবে। মাননীয় স্পিকার, আফসোসের বিষয়, দেশের এই অর্থনীতির কঠিন সময়ে জনগণ আশা করেছিল একটি দায়িত্বশীল বিরোধী দল, যারা বাজেট নিয়ে গঠনমূলক সমালোচনা করবে, কথা বলবে। তারা বলবে কোথায় ঘাটতি আছে, কোথায় আরও বরাদ্দ বাড়াতে হবে, কিভাবে কর্মসংস্থান বাড়ানো যায়, কিভাবে সেবার মান মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়। কিন্তু তারা তা না করে কথায় কথায় সরকার পতনের হুমকি দেয়, আরেকটি জুলাইয়ের ভয় দেখায়। 4 মাস যেতে না যেতে অস্থিরতার রাজনীতি শুরু করে দিয়েছে। জনগণের ভাত কাপড়, চিকিৎসা, শিক্ষার কথা না বলে তারা ক্ষমতার স্বপ্নে বিভোর। এতে প্রমাণ হয় তাদের নজর জনগণের দিকে নয়, তাদের নজর গদির দিকে। আজ বিএনপি সরকার ক্ষমতায়, শত শত ছাত্র জনতার আত্মত্যাগের উপর দাঁড়িয়ে আছে এই সংসদ। তাই এই দেশের অসহায় মানুষের কাছে আমাদের দায় অনেক। আমাদের প্রান্তিক পর্যায়ে প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাজারে ন্যায্য মূল্য, হাসপাতালে সেবা, স্কুলে শিক্ষা, মাঠে খেলাধুলা, সংস্কৃতিতে সুস্থ পরিবেশ, কর্মজীবনের সুযোগ, এই সবই এই রাষ্ট্রের দায়িত্ব। মাননীয় স্পিকার, আমি এই বাজেটকে সমর্থন করছি, কারণ এই বাজেট মানুষের কথা বলে, এই বাজেট ভবিষ্যতের কথা বলে। এই বাজেট আমাদের মনে করিয়ে দেয় রাষ্ট্র কোনো দলীয় সম্পত্তি নয়, রাষ্ট্র সকল জনগণের। যেমনটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের রাজনীতির মূল কথা হতে হবে ক্ষমতার আগে বাংলাদেশ, দলের আগে বাংলাদেশ, ব্যক্তির আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। পরিশেষে বলতে চাই, জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে, তাদের চোখে স্বপ্ন আছে, তাদের জীবনে কষ্ট আছে, তাদের মনে আশা আছে, তাদের মনে অনেক প্রশ্নও আছে। সেই প্রশ্নের উত্তর আমাদেরকে বক্তৃতা নয়, আমাদের কাজের মাধ্যমে দেখিয়ে দিতে হবে। আল্লাহ আমাদের সকলের সহায় হন। বাংলাদেশ জিন্দাবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।